আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমাদের যে যেখান থেকে দেখতেছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি রেটিনা পরিবারের পক্ষ থেকে। আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার আর মাত্র এক সপ্তাহ সময় আছে। এই এক সপ্তাহ সময় ধরে আমরা আসলে কি করব? এক সপ্তাহ সময় আমাদের প্রিপারেশন কেমন হবে? তোমরা অনেক সময় অনেক প্যানিকড হয়ে যাও। হ্যাঁ, আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে এই সময়টা আমি কিভাবে কি করা উচিত, পরীক্ষার হলে আগের দিন আমি কিভাবে কি করব, আগের দিন পড়াটা কি হবে, এই লাস্ট এক সপ্তাহ সেশনটা আসলেই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। যে এই লাস্ট এক সপ্তাহ তোমাকে ফিক্সড করে দিবে যে তুমি মেডিকেল প্রাঙ্গণের কোন মেডিকেল ক্যাম্পাসে ভর্তি হতে চাচ্ছ বা হতে যাচ্ছ। তো এই সময়টা আসলে তোমার করণীয় কি? পরীক্ষার আগের দিন বা পরীক্ষার হলে তুমি প্রশ্ন পেয়ে কি সাথে সাথে লেখা শুরু করে দিবা, কিংবা কিভাবে কি করবা, কয়টা দাগাবা? হুম এই বিষয় নিয়ে সার্বক্ষণিক আমরা অতি সংক্ষিপ্ত আকারে তোমাদের আজকের গাইডলাইনে একটা সেশন দিব। এটাই আমাদের আজকের আহ, এই সেশনের জন্য তোমাদের হয়তো বা শেষ লাইভ সেশন। আশা করি মনোযোগ দিয়ে শুনবে এবং দেখবে। তো আমাদের সাথে সম্মানিত গেস্ট আছেন। আমরা সম্মানিত গেস্টের কথা শুনবো এবং আমরা আমাদের গেস্টকে ডেকে নিচ্ছি। এ পর্যায়ে তোমাদের এই দিক নির্দেশামূলক কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের রেটিনা মেডিকেল অ্যান্ড ডেন্টাল অ্যাডমিশন কোচিং এর সম্মানিত সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ডক্টর শারাফত করিম মিরাজ, এমবিবিএস, ঢাকা মেডিকেল কলেজ। স্যার, ভাইকে আসার জন্য বিনীত অনুরোধ করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রাহিম। রেটিনা মেডিকেল এন্ড ডেন্টাল অ্যাডমিশন কোচিং কর্তৃক আয়োজিত আজকের লাইভ সেশনে প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা একটু যদি আমাকে ক্লিয়ার করতে। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ সবাই? ওকে। আসলে আমি খুবই সংক্ষেপে আজকে হচ্ছে যে তোমাদের সেশনটা নিয়ে ফেলবো, কারণ আমরা সবাই পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত এই সময়টাতে। আসলে যে মানে সময় নষ্ট করাটা যাবে না, এটা মোটামুটি আমরা সবাই জানি। তারপরে আসলে বড় দাগে আমরা আসলে সব স্টুডেন্টদের কাছে শেষ মুহূর্তে তাদের পাশে থাকতে চাই, তাদেরকে একটা মেন্টাল সাপোর্ট দিতে চাই। কারণ এই আগামী এক সপ্তাহ মানে আজকে থেকে শুরু করে বা আগামী এক সপ্তাহ বা গত দিনগুলো তোমাদের জন্য অনেক স্ট্রেসফুল হচ্ছে। অনেকে কনফিডেন্স হারাই ফেলতেছো আসলে কি হবে, মানে কি করা যায় এই মুহূর্তে, আসলে কিভাবে কাজে লাগানো যায়। আমি বেশি সময় নিব না। আমি প্রথম কথা হচ্ছে যে বলবো হচ্ছে তোমরা আগে যা পড়েছো মূল বই থেকে, একটা মূল বই যা যা আছে, যা যা পড়ার দরকার সে মূল বইটা তোমাকে বারবার পড়তে হবে। মানে মেইন বই থেকে প্রশ্ন হবে, মেইন বই কখনোই ছাড়া যাবে না, মেইন বইটা তোমাকে বারবার রিভিশন দিতে হবে, কারণ মেইন বইয়ের মধ্যে সব আছে। মেইন বইয়ের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে, উদাহরণগুলো আছে, পার্থক্যগুলো আছে, বিভিন্ন বিষয় আছে, নির্ভরতা আছে, তারপরে ফিজিক্সের ক্ষেত্রে এককগুলো আছে, তারপর বিভিন্ন সূত্র আছে। আর যদি অনুশীলনী প্রশ্ন আমরা বারবার বলি অনুশীলনের প্রশ্ন, সেটাও হচ্ছে যে তোমার মেইন বইয়ের মধ্যে আছে, তাই না? তো মেইন বই যেমন কেমিস্ট্রির ক্ষেত্রে অনেক অনুশীলনের প্রশ্নের বাইরেও বিভিন্ন বক্স কোয়েশ্চেন গুলো আছে, সেটাও মেইন বইয়ের মধ্যে আছে। তো তোমার হচ্ছে যে শেষ মুহূর্তে হচ্ছে যে তুমি মেইন বইগুলো খুব ভালোভাবে একবার রিভিশন দিতে হবে। আর তোমার যদি সুযোগ থাকে দুইবার রিভিশন দেওয়া, তুমি দুইবার খুব ভালোভাবে রিভিশন দিতে হবে। এক্ষেত্রে নিজে যেভাবে পড়েছো সেভাবেই খুব ভালোভাবে রিভিশন দিবে। এখানে আসলে অন্য কোনো কিছু ফলো করার সুযোগ খুব কম। তো এটা হচ্ছে যে প্রথম কথা। এর এক্সাম যেদিন হবে তার আগের দিন এবং এক্সামের সময়টা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ অনেক অনেক ভালো প্রিপারেশন প্রস্তুতি থাকার পরেও দেখা যায় যে ওই যে পরীক্ষার আগের দিন রাত, পরীক্ষার দিন সকালে বা পরীক্ষার ওই একটা ঘন্টা তারা আসলে নার্ভাস থাকার কারণে বা ওভার কনফিডেন্ট থাকার কারণে বিভিন্ন জটিলতার কারণে তারা দেখা যায় আসলে তাদের পরীক্ষাটা ভালো হয় না। এই জন্য আমার মেন ফোকাস আজকে সেশনের হচ্ছে ওই পরীক্ষার আগের দিন রাত, পরীক্ষার দিন সকালে এবং পরীক্ষার এক ঘন্টা তুমি আসলে কিভাবে নিজেকে গুছিয়ে নিয়ন্ত্রণ করে একটা বেস্ট পরীক্ষা দিবা সেই জিনিসটা আমি আলোচনা করতে চাই। সর্বপ্রথম হচ্ছে যে পরীক্ষার আগের দিন রাত আসলে এত বেশি টেনশন, এত বেশি প্রেশার মনে হবে যে আসলে তোমার মানে ঘুম আসতে চাইবে না, তুমি ঘুমাইতে পারবা না, বা তোমার এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। এটা স্বাভাবিক, কারণ অন্যান্য অনেক পরীক্ষা তুমি দিয়েছো, বোর্ড পরীক্ষা দিয়েছো, কিন্তু আসলে মেডিকেল অ্যাডমিশন টেস্ট তোমার লাইফের একটা বড় ইম্পর্টেন্ট পরীক্ষা। এখানে আসলে তুমি আলাদা একটা প্রেশার ফিল করতেই পারো, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। কিন্তু এই বিষয়টাকে, সিচুয়েশনটাকে ম্যানেজ করাটা হচ্ছে তোমার দক্ষতা এবং স্কিলের পরিচয়। তো এই জন্য আমার প্রথম মানে টেক হোম মেসেজ হচ্ছে যে তোমাকে পরীক্ষার আগের দিন রাতে একটা সাউন্ড স্লিপ দিতে হবে। হ্যাঁ, পরীক্ষার আগের দিন রাতে আসলে অনেক বেশি পড়াশোনার কোনো সুযোগ নাই। তুমি যদি চাও তুমি একটা 100 মার্কের একটা মডেল টেস্টের পরীক্ষা দিতে পারো, কিন্তু খাতাটা দেখা যাবে না, কারণ শেষ মুহূর্তে না পারলে দেখা যায় যে অনেক সময় ডিমোটিভেট হয়ে যেতে পারো। এই জন্য পরীক্ষা দেওয়াটা একটা স্কিল। এই জন্য তুমি জাস্ট প্রশ্নের অপশনের সাথে নিজের ব্রেইনটাকে কিভাবে চিন্তা করাইতে হয় এই বিষয়টা একটু প্র্যাকটিস করে নিতে পারো। পরীক্ষার আগের দিন 100 মার্কের জিকে ইংলিশ সহ 100 মার্কের মডেল টেস্টে তুমি একটা পরীক্ষা দিতে পারো। ওএমআরটা কাটার কোনো দরকার নেই, বা প্রশ্নের উত্তর মিলানোর কোনো দরকার নেই। এই পরীক্ষাটা দিয়ে তো এটা 10টা থেকে 11টার ভিতরে তুমি দিতে পারো।
এর আগে বা পরে তুমি রাতের খাবারটা সেরে নিতে পারো, কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই 11টার ভিতর ঘুমিয়ে যেতে হবে। মনে রাখবা, যার পরীক্ষার আগের রাতে ঘুম ভালো হবে তার পরীক্ষা ভালো হবে। এটা সাইন্টিফিক্যালি প্রুভ, এবং আমরা পার্সোনালি নিজেদের বিষয়ে বলবো যে আমাদের ক্ষেত্রে, বা তোমরা হয়তো নিজেদের মধ্যে দেখেছো, যে পরীক্ষার আগের রাতে তুমি খুব ভালোভাবে ঘুমাতে পেরেছো, ওই পরীক্ষাটা তুমি খুব ভালোভাবে দিতে পেরেছো, কারণ তখন ব্রেনটা অনেক সাউন্ড থাকে পরীক্ষার হলে। আর যদি ঘুম না হয়, দেখা যাবে যে মানে পরীক্ষার হলে তোমার সবকিছু মনে হবে যে তুমি পড়তে পারো, কিন্তু আসলে আনসার করতে গিয়ে তুমি অনেক বেশি মানে কনফিউশনের মধ্যে পড়ে যাবে। এই জন্য ব্রেইনকে একটা সাউন্ড স্লিপ দেওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ পরীক্ষার হলে দুইটা অপশনের মধ্যে বা সঠিক উত্তর দাগানোর জন্য তোমার সিদ্ধান্তটা নিতে হবে, তাই না? এই সিদ্ধান্ত দিবে কে, তোমরা একটু কমেন্ট করে বলো তো। যে একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমার অবশ্যই তোমার ব্রেনটা তোমাকে সিদ্ধান্ত দিবে, এই জন্য ব্রেনকে পরীক্ষার আগের রাতে রেস্ট দেওয়া খুবই 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 গুরুত্বপূর্ণ। তাহলে এটা আমার প্রথম টেক হোম মেসেজ হচ্ছে, তোমরা পরীক্ষার আগের রাতে তোমরা অবশ্যই অবশ্যই খুব ভালো একটা ঘুম দিবে। ঠিক আছে, একদম সাউন্ড স্লিপ, কোনো ঝামেলা থাকা যাবে না। ওকে। ঘুম দেওয়ার পর পরের দিন সকালে তো খুব ভোরে তোমরা হচ্ছে যে ফজরের নামাজ পড়ো, যারা মুসলিম আছে খুব ভোরে ফজরের নামাজের পর উঠে যেতে পারো, যারা অন্যান্য ধর্মের আছে তোমরা খুব ভোরে উঠে যাবে। উঠে গিয়ে তোমরা নিজ নিজ ধর্মের যে প্রার্থনা আছে সেটা করবে, করে হচ্ছে যে তোমরা হচ্ছে যে বাবা মার কাছ থেকে দোয়া নিতে পারো। আমি ব্যক্তিগতভাবে সব সময়, এখন হয়তো সুযোগ হয় না এমবিবিএস এর এখানে চলে আসার পরে, তবে আমি আমার ছোটবেলা থেকে আমার বড় বড় পরীক্ষাগুলো, যেমন এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, এই পরীক্ষাগুলোতে আমরা সবসময় যে কোনো পরীক্ষা দেওয়ার আগে বাবা মার কাছ থেকে দোয়া নিয়ে তারপর যেতাম। তো অবশ্যই অবশ্যই তুমি তোমার বাবা মার কাছ থেকে দোয়া নিবে, তাদের আশীর্বাদ নিবে, নিয়ে হচ্ছে তুমি তোমাকে তোমার পরীক্ষার হলের জন্য প্রস্তুত করবে। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে পরীক্ষার হলে যে জিনিসগুলো লাগবে, তোমরা জানো পরীক্ষার হলের গুরুত্বপূর্ণ কিছু জিনিস তোমাকে নিয়ে যেতে হবে। সেটা হচ্ছে যে অনেক সময় ক্লিয়ার ফাইলে অনেক সময় নিতে দেয় না। আহ, আর তোমাদের অ্যাডমিট কার্ডে তোমরা মোটামুটি একটা ইনস্ট্রাকশন পেয়ে গেছো বা পেয়ে যাবা, যে এখানে পরীক্ষার হলে তুমি কি কি নিতে পারবা। অ্যাডমিট কার্ড বা এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড, এর পাশাপাশি একটা কলম। একটা কলম নিলে অনেক সময় দেখা যায় কলমটা ডিস্টার্ব করতে পারে, এই জন্য তুমি ব্যাকআপ হিসেবে দুই তিনটা এক্সট্রা কলম নিয়ে যেতে পারো। এবং অবশ্যই অবশ্যই কলমগুলো যেন একদম নতুন না হয়, তুমি কয়েকবার ইউজ করেছো, কয়েকবার গোল্লা ভরাট করেছো, কলমটা রানিং আছে, চালু আছে, বেশি কালি বের হয় না, এ ধরনের এ ধরনের কিছু স্ট্যান্ডার্ড কলম তোমাকে সাথে করে নিয়ে যেতে হবে। তোমাদের কাছে আমি মাপ চেয়ে নিচ্ছি, তোমরা ভুলেও এমন কাজ করো না যে তুমি অ্যাডমিট কার্ড ছাড়া তুমি পরীক্ষার হলে চলে গেছো। মেডিকেল অ্যাডমিশন টেস্টের মানে ইতিহাসে আমরা দেখেছি প্রচুর শিক্ষার্থী হচ্ছে নার্ভাস হয়ে যাওয়ার কারণে মূল পরীক্ষায়, অর্থাৎ মেডিকেল অ্যাডমিশন টেস্টের, সে নিজের অ্যাডমিট কার্ডটা নিয়ে যায় না। তখন আসলে পরীক্ষার এক্সামাইনার যারা, তাদেরও আসলে কিছু করার থাকে না, তারাও কি করে, তাদেরকে আসলে অ্যালাউ করে না, পরীক্ষা দিতে অ্যালাউ করে না, তারা পরীক্ষা দিতে পারে না। এই জন্য মানে ভুরি ভুরি উদাহরণ আছে। এই জন্য যারা আজকে আমাকে শুনছো বা পরে শুনবা, তোমাদেরকে প্রথম খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব হচ্ছে, তুমি তোমার অ্যাডমিট কার্ডটা তোমার পরীক্ষার হলে যা যা নিয়ে যেতে হবে, যা যা নিতে পারবো না তুমি জানো, এটা খুবই সুন্দর করে গুছিয়ে রাখা, এবং অবশ্যই চোখের সামনে রাখা, যেমন এমন না হয় যে পরীক্ষার হলে বেরোবা, এখন ওই ফাইলটা আর খুঁজে পাচ্ছ না, অ্যাডমিট কার্ডের ফাইলটা আর খুঁজে পাচ্ছ না। এই যে লাস্ট মুহূর্তে খুঁজে না পাওয়ার কারণে যে একটা নার্ভাস হয়ে যাবে, এই যে অ্যাড্রেনালিন একটা রাশ শুরু হয়ে যাবে, তখন আসলে পরীক্ষা খারাপ হওয়ার জন্য বিষয়টা অনেক অনেক যথেষ্ট। তো এই বিষয়টা তোমরা খুবই ভালোভাবে মনে রাখবা, এটা পরীক্ষার আগের রাতও ঠিক করে রাখতে পারো। আর আরেকটা জিনিস করতে পারো পরীক্ষার আগে, সেটা হচ্ছে তোমার পরীক্ষার সিট যেখানে পড়েছে, তুমি সিটটা নিজে একবার দেখে আসতে পারো, বা তোমার ভাইয়া, বাবা, মা বা যে কাউকে একবার পাঠিয়ে ওই জায়গাটা দেখে আসতে বলতে পারো, যাতে পরের মানে পরীক্ষার দিন সকালে তুমি সহজেই তোমার গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো সর্বশেষ সকালে উঠে তুমি তো তোমার বাবা মার থেকে আশীর্বাদ নিবা, আশীর্বাদ নিয়ে তুমি স্ন্যাক্স নিবা, তুমি একটু নাস্তা করে নিতে পারো, অবশ্যই ভারী খাবার খাবা না, এমন খাবার খাবা না যাতে আবার ঘুম এসে যায়। হ্যাঁ, মোটামুটি একটা নাস্তা করবা। আর অবশ্যই তোমার সাথে সবসময় একটা মিষ্টি জাতীয় খাবার রাখতে পারো, তোমরা চকলেট রাখতে পারো, মিষ্টি জাতীয় চকলেট, এটা মানে মিষ্টি জাতীয় খাবার আর কি খেতে পারো। তো এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের ব্রেইনের প্রধান খাদ্য হচ্ছে যে আসলে সুগার, মানে তুমি যদি সরাসরি সুগার দাও, তখন ব্রেইনটা তখন তো খাবারটা খেয়ে সে খুব হেলদি থাকবে, তোমাকে খুব দ্রুত সহযোগিতা করতে পারবে। এই জন্য সকালে তুমি মিষ্টি জাতীয়, স্পেশালি অনেকে কফি চকলেট খায়, যে আসলে যে কফি খাওয়ার সুযোগ না থাকলেও যদি কফি চকলেট খাওয়া যায়, তো আমি এই বিষয়টা সবার ব্যক্তিগত জায়গায় ছেড়ে দিই, কারণ অনেক সময় আহ, কফির বিষয়টা যেটা, সেটা হচ্ছে যে মানে কফিটাও তো একটা তোমার ডায়োরেটিক্স, অনেক সময় কফি খেলে দেখা যায় বারবার ওয়াশরুমে যেতে হয়, বা চা খেলে বারবার ওয়াশরুমে যেতে হয়। এই যে এটা তোমার নিজ নিজ বিষয়, তুমি যদি তোমার এক্সাম হলের আশেপাশে ওয়াশরুম ব্যবস্থা ভালো থাকতে, তুমি কফি চকলেট খেতে পারো, বা যাওয়ার আগে এক কাপ চা বা কফি খেতে পারো। তবে মিষ্টি জাতীয় খাবার খাবে, এই বিষয়ে কোনো ধরনের বিতর্ক নেই, তো এটা তোমাকে সহযোগিতা করবে। তো পরীক্ষার হলে অবশ্যই তুমি 8টার ভিতরে, 8টা সাড়ে 8টার ভিতরে পৌঁছে যাবে, মিনিমাম 1 ঘন্টা আগে পৌঁছে যাবে। মোটামুটি দিক নির্দেশনা দেওয়া থাকে 9:30
মধ্যে হচ্ছে যে এক্সাম হলে তোমাকে প্রবেশ করতে হবে। হ্যাঁ, 9:30টার মধ্যে তোমাকে এক্সাম হলে প্রবেশ করতে হবে, এটা মোটামুটি একটা দিক নির্দেশনা দেওয়া থাকে। তো সেই ক্ষেত্রে তুমি আগে আগেই পরীক্ষার হলে চলে যাবে। অবশ্যই দেরি করবা না। দেরি করলে অনেক সময় দেখা যায় 9:30টার পরে যদি তুমি এক্সাম হলে উপস্থিত হয়, অনেক সময় গেট বন্ধ করে দিতে পারে, তখন আসলে তোমার পরীক্ষাটা তোমার জন্য আসলে দেওয়াটা একটু টাফ হয়ে যাবে, বা তুমি যদি কোনো হ্যাসেলের মধ্যে পড়ে যাও, তোমার পরীক্ষাটা ভালো হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে। ঠিক আছে? তো দেখো, তোমার অ্যাডমিট কার্ডে লেখা থাকবে যে তুমি আসলে ইলেকট্রনিক কোনো বিষয় নিতে পারবা না, ইলেকট্রনিক বিষয়গুলো তোমার জন্য অ্যালাউড না। অর্থাৎ তুমি ইলেকট্রনিক কোনো ঘড়ি নিতে পারবা না। তো এক্ষেত্রে তোমার আসলে ঘড়ির বিষয় তুমি কি কি করবে? তো আমাদের যতটুকু আমরা জানি, প্রত্যেকটা হলের মধ্যেই ডিজিএমই থেকে, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে, তারা প্রত্যেকটা হলেই ঘড়ির ব্যবস্থা করে। তো তোমার ঘড়িটা আসলে ঠিক আছে কিনা, তোমার সামনে আছে কিনা, কোন পাশে ঘড়ি আছে, কারণ তোমার অবশ্যই টাইম ম্যানেজমেন্ট করতে হবে। ঘড়িটা তুমি তোমার এক্সাম হলে প্রবেশ করার পরে দেখে নিবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে যে তুমি এক্সাম হলে তো 9:30টার ভিতরে প্রবেশ করবে, প্রবেশ করে বসবে, মোটামুটি তোমার হলের যে টেম্পারেচারটা আছে, টেম্পারেচারের সাথে একটু অ্যাডজাস্ট করে নিতে পারো। ঠিক আছে? তোমার হলে তোমার সামনে পিছনে ডানে বাঁয়ে তোমার ফ্রেন্ডরা বা অর্থাৎ তোমার ব্যাচমেট যারা হচ্ছে পরীক্ষা দিবে 2025 সালে 17ই জানুয়ারি, তারা হচ্ছে তোমার পাশে থাকবে। তো আসলে পরীক্ষার হলটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তুমি যেহেতু খুব বেশি পরিশ্রম করেছো, তোমার আসলে তোমার নিজের পরিশ্রমের মূল্যায়নটা পাওয়া উচিত, এই জন্য খুবই সতর্ক থাকবে। কারণ অনেকে হয়তো ভালো প্রিপারেশন নাও থাকতে পারে, অনেকে তোমার এই ধরনের স্টুডেন্ট তোমার পাশে বসতে পারে। তো অনেকে হচ্ছে তোমার কাছ থেকে জিজ্ঞেস করতে পারে। এটা কিন্তু পরীক্ষার হলের জন্য, মানে এই ধরনের একটা কম্পিটিটিভ এক্সামের জন্য এটা আসলে খুবই, আমি বলবো, একটা দৃষ্টিকটু বিষয়, এটা আরেকজনকে ডিস্টার্ব করার মতো। তো এক্ষেত্রে তুমি আসলে আরেকজনের মাধ্যমে ডিস্টার্ব হবে না, এই বিষয়টা তোমার মাথায় রাখতে হবে। তুমি সম্পূর্ণ মনোযোগ, সম্পূর্ণ কনসেন্ট্রেশনটা হচ্ছে তুমি তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন এবং তোমার ব্রেইনের সাথে হবে। এই একটা ঘন্টাতে নিমিষেই চলে যাবে, তুমি বুঝতে পারবে না। আরেকজনের সাথে আসলে কথা বলে সময় নষ্ট করলে তোমার যে নিজের যে একটা ফ্লো আছে, ফ্লোটা হচ্ছে নষ্ট হয়ে যাবে। এই জন্য তোমার কাছে আমার হচ্ছে অনুরোধ হচ্ছে যে তুমি তোমার পরীক্ষা শেষ হওয়ার আগে আসলে অন্য কোনো দিকে মনোযোগ দেওয়ার কোনো সুযোগ নেই। ঠিক আছে? তো যাই হোক, পরীক্ষার কাছাকাছি যখন চলে আসবে, 10টা বাজার কিছুক্ষণ আগেই তোমার এক্সাম হলের প্রশ্ন চলে আসবে। আমাদের হল পরিদর্শক, ইনভিজিলেটর স্যাররা চলে আসবেন, হল সুপারও চলে আসতে পারেন। এসে হচ্ছে যে তোমাদের বেশ কিছু দিক নির্দেশনামূলক কথা বলবে, যে তোমাদের ওএমআর এবং প্রশ্ন দিয়ে দেওয়া হবে, এবং ওএমআরটা বিষয়ে তোমাদের দিক নির্দেশনা দিয়ে দেওয়া হবে। ওএমআর কি ছিঁড়া যাবে কি ছিঁড়া যাবে না, এই ধরনের দিক নির্দেশনাগুলো হলের মধ্যেই তোমাকে দিয়ে দেওয়া হবে। তোমার হল যে পরিদর্শক তোমাকে যে ধরনের দিক নির্দেশনা দিবে, তোমাকে ঠিক সেই ধরনের দিক নির্দেশনাটা ফলো করতে হবে। মানে মেডিকেল অ্যাডমিশন টেস্টে অনেক সময় দিক নির্দেশনা ছিল যে ওই মাঠটা ছিঁড়ে ফেলতে হবে প্রথম প্রথম, এর পরবর্তীতে দিক নির্দেশনাগুলো ছিল সর্বশেষ যে ওই মাঠটা ছিঁড়া যাবে না। তো এক্ষেত্রে তোমার সেশনে তুমি যেহেতু এবছর পরীক্ষা দিচ্ছ, এবছরের দিক নির্দেশনাটা আসলে কি দিচ্ছে? এখন ওনারা বললো যে ছিঁড়া যাবে না, কিন্তু তুমি ছিঁড়ে ফেললা, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। এই জন্য তুমি হলের এক্সামে হলে যখন যাবে, এবং সেখানে তোমার যে হল পরিদর্শক যারা আছে, যারা তোমাকে তোমার পরীক্ষা নেওয়ার দায়িত্বে আছে, তারা কি দিক নির্দেশনা দেয়, এই বিষয়টা তোমাকে আসলে ভালোভাবে খেয়াল রাখতে হবে। যাই হোক, আমরা মেইন মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্নে চলে আসি। মেইন মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্নে আসলে খুবই সতর্কতার সাথে তোমার রোল নাম্বারটা, তারপরে তোমার যে জেলা, তোমার স্বাক্ষর, এই বিষয়গুলো খুব সতর্কতার সাথে ফিল আপ করতে হবে। এটার জন্য তুমি এক্সট্রা টাইম পাবে। ঠিক আছে? অনেকে দেখবা যে রোল নাম্বারের সময় অনেকে ওএমআর এ ভুল করে ফেলে। এই জন্য তুমি একটা স্যাম্পল, একটা পেন্সিল নিতে পারো, যে সবার আগে তুমি তোমার ওএমআর এর প্রথম ডটগুলো তুমি পেন্সিল দিয়ে দিতে পারো। এরপর তুমি বল পয়েন্ট দিয়ে করতে পারো, কারণ বল পয়েন্ট দিয়ে শুরুতে করলে দেখা যায় যে সেটা আসলে চেঞ্জ করার সুযোগ থাকে না, ভুল করলে সেটা সংশোধন করার সুযোগ থাকে না। ঠিক আছে? এই জন্য শুরুতে একটু জাস্ট ক্রস চেক করার জন্য তুমি পেন্সিল দিয়ে ডট দিয়ে, পরে হচ্ছে বল পয়েন্ট কনফার্ম হওয়ার পরে বল পয়েন্ট দিয়ে তুমি পুরোটা বরাট করে ফেলতে পারো। তবে অবশ্যই সম্পূর্ণ ওএমআর শুধুমাত্র বল পয়েন্ট কলম দিয়ে করতে হবে। আমি পেন্সিলটা যা সতর্কতার জন্য বলছি, যে তোমার রোল নাম্বারটা যদি ভুল হয়ে যায় বল পয়েন্ট কলম দিয়ে, আসলে তোমার ওএমআর চেঞ্জ করার সুযোগটা খুবই কম থাকে। তারপরেও যদি তোমাদের কারো ওএমআর এর সমস্যা হয়, তোমরা অবশ্যই হল পরিদর্শককে জানাবা, যেটা সিস্টেমেটিক্যালি যে হল পরিদর্শক বা তোমার হলের দায়িত্বে যিনি থাকবেন, তাকে অবশ্যই জানাতে হবে। যাক, আমরা মেইন প্রশ্নে চলে আসি। এখন আমাদের পরীক্ষা শুরু হয়ে গেল 10টা বাজে। 17ই জানুয়ারি আমাদের সকাল 10টা বাজে আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের পরীক্ষা শুরু হয়ে গেল। এখন বিভিন্ন সেটের প্রশ্ন, কারো সেটের প্রশ্নের সাথে কারো সেটের প্রশ্নের নাম্বার মিলবে না, সিরিয়াল মিলবে না, কারো প্রথম প্রশ্নটা অন্যান্যদের প্রথম প্রশ্নের সাথে মিলবে না, এটাই স্বাভাবিক। তো এক্ষেত্রে আসলে কি হবে?
প্রথম কথা হচ্ছে যে তুমি যা পারো, যে বিষয়গুলো তুমি 100% শিওর, এই বিষয়গুলো হচ্ছে তুমি প্রথম নজরে সেগুলো হচ্ছে ওই মারে বরাট করে ফেলতে হবে। ঠিক আছে, এখন হতে পারে অনেক স্টুডেন্ট প্রথম 10টা প্রশ্ন খুব সহজ, সে প্রথম 10টাই পারলো। অনেক স্টুডেন্ট হতে পারে প্রথম 5টা প্রশ্ন কঠিন, 6 নম্বর প্রশ্ন গিয়ে সে পারলো। তো এই জন্য তোমাকে সবসময় মনে রাখতে হবে তোমার শেষের প্রশ্নগুলো কঠিন, একটা দুইটা প্রশ্ন না পারলেও তোমাকে মনে রাখতে হবে তোমার পরের প্রশ্নগুলো আসলে আসলে অনেক সহজ হবে। এই কনফিডেন্টটা নিয়ে তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, এবং একটা দুইটা প্রশ্ন কঠিন পাবে, এই কঠিন প্রশ্নগুলো নিয়ে সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। ঠিক আছে, তাহলে প্রথম কথা হচ্ছে তুমি 35 to 40 মিনিটসের মধ্যে সম্পূর্ণ প্রশ্নটা একবার পড়ে ফেলবে, এবং তুমি যেগুলো 100% শিওর সবগুলো ওএমআরে ঠিক আছে দেখো ওএমআরে কিভাবে বরাট করছে, একদম বাইরে থেকে শুরু করে ভিতরে যাতে কোনো খালি জায়গা না থাকে, খুব ভালোভাবে ওএমআরটা বরাট করতে হবে। এরপরে তুমি দেখবা যে কিছু জিনিস থাকবে যে কনফিউশন, যে আমি এই প্রশ্নটা পড়লাম, প্রশ্নটা বিডি দুইটার মধ্যে কনফিউশন, তুমি এটা পাশে গোল করে রাখো যে এটা আমি দাগাই নাই, আর ওইখানে আবার বিডির মধ্যে তুমি ডট না দিয়ে পাশে দুইটা ডট দিতে পারো যে এই দুইটা অপশনের মধ্যে তুমি কনফিউশন এভাবে করতে পারো। কারণ ওই দুইটা অপশনের মধ্যে কনফিউশন না করলে সম্পূর্ণ প্রশ্ন এবং অপশন চারটা আবার পড়তে হবে। আসলে মেডিকেল অ্যাডমিশন টেস্টে এত এত সময় নাই, তুমি কোনো প্রশ্ন যদি একবার পড়ে ফেলো এবং এটা আনসার না করো, কেন আনসার করলো না সেটা হচ্ছে তুমি যদি একটু মনে রাখার কোনো সিস্টেমটা করে রাখতে পারো তোমার জন্য ভালো। আর যেটা একদমই পড়ো নাই সেটা তো নতুন করে পড়ে তুমি একটু চিন্তা করার সুযোগ পাবে। দেখবো যে ওখানে কিছু কিছু প্রশ্ন থাকে, প্রশ্নটাই অনেক বড়, অপশনগুলো অনেক বড়, কিছু থাকে একটু কেমিস্ট্রি একটা দুইটা ম্যাথ হয়তো অনুশীলনে কিন্তু একটা কঠিন ম্যাথ থাকলো। ঠিক আছে, এ ধরনের যে বিষয় থাকে এগুলো শুরুতে যদি তোমার থাকে, আসলে এটা শুরুতে আনসার করার কোনো দরকার নাই, তুমি শেষের দিকে তুমি এটা গোল করে রাখো, শেষের দিকে সময় নিয়ে তুমি এটা আনসার করবে। কারণ আসলে 100টা প্রশ্ন তুমি পারবে বিষয়টা এরকম না, তুমি অবশ্যই 5 10 15টা প্রশ্ন আসলে তুমি পারবে না, এই প্রশ্নগুলো তোমাকে রিজার্ভ করে রাখতে হবে, কারণ এটা একটা ট্র্যাপ। এটা একটা ট্র্যাপ, মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই প্রশ্নগুলো যে কঠিন প্রশ্নগুলো, এই কঠিন প্রশ্নগুলো নিয়ে যারা গবেষণা শুরু করে দিবে আসলে তারা মেডিকেলে চান্স পাওয়ার থেকে একটু পিছিয়ে পড়বে। আমি বলছি না তোমরা বিষয়গুলো আনসার করবে না, অবশ্যই অবশ্যই আনসার করবে, কিন্তু শুরুতে যেটা করতে হবে যেগুলো সহজ প্রশ্ন, যেগুলো তুমি 100% কনফার্ম, এই নাম্বারগুলো তুমি এনশিওর করে ফেলতে হবে। 40 মিনিটে যদি তুমি 80টা প্রশ্ন কনফার্ম আনসার করে ফেলতে পারো, তার বাকি 20টা কঠিন প্রশ্ন একটু সময় নিয়ে 20 মিনিট সময় নিয়ে আস্তে আস্তে আনসার করো, কোনো সমস্যা নাই। কিন্তু এই 20টা প্রশ্ন নিয়ে যদি শুরুতে তুমি সময় নষ্ট করো, তুমি তোমার ওই যে পারা প্রশ্ন পরে আনসার করে আসতে পারবা না। ঠিক আছে, নেক্সট আরেকটা বিষয়, মেডিকেল অ্যাডমিশন টেস্টে যে 1 ঘন্টা আরেকটা জিনিস সময় যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে যে কোনো প্রশ্ন যখন মনে হবে অনেক সহজ, তখনই তোমাকে থেমে যেতে হবে, আসলে ভালো করে ক্রস চেক করে আনসার করতে হবে। মানে সহজ প্রশ্নটা আনসার করার ক্ষেত্রে দুইবার পড়ে আনসার করবা, কারণ মেডিকেলের এক একটা নাম্বার অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, তুমি প্রশ্ন পেয়েছি মাত্র আনসার করার কোনো সুযোগ নেই। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে তুমি 10 নাম্বার প্রশ্নটা পড়েছো, 10 নাম্বার প্রশ্নের আনসার বি, এটা 10 নাম্বার ওএমআর এর 10 নাম্বার বি অপশনে দাগাচ্ছ কিনা এটা ক্রস করে তোমাকে দেখতে হবে, না হলে অনেক সময় দেখা যায় যে তুমি 10 নাম্বার প্রশ্নের আনসার বি, কিন্তু তুমি এটা দাগিয়ে ফেলছে 11 নাম্বার অপশনের বিতে, এবং এটা তুমি খেয়াল করো নাই, এরপরে তুমি আরো 10টা এইভাবে দাগিয়ে গেলে, তার মানে তোমার পরের সবগুলো প্রশ্ন ভুল হয়ে গেল। এই জন্য সতর্কতার এই বিষয়গুলা, তোমরা রেগুলার পরীক্ষা দিয়েছো, রেগুলার নিজেকে রেডি করেছো, তারপর আমি তোমাদেরকে জাস্ট রিমাইন্ডার দিচ্ছি তোমরা অনেক ভালো পারো, তারপর আমি তোমাদেরকে রিমাইন্ডার দিচ্ছি পরীক্ষার ওই 1টা ঘন্টা খুবই ইম্পর্টেন্ট, এই 1টা ঘন্টা এই বিষয়গুলো তোমাকে খুবই খুবই ভালোভাবে মনে রাখতে হবে। তো সর্বশেষ তুমি যখন প্রথমে 100% শিওর যেগুলো আছে সেগুলো দাগায় ফেলবা, এরপরে তুমি যেগুলো মোটামুটি কনফিউশন দুইটা আনসারের মধ্যে সেগুলো তুমি তোমার ব্রেইন তোমাকে যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী অবশ্যই অবশ্যই দাগিয়ে আসবা। অবশ্যই অবশ্যই তোমাকে 90 95, আর যদি প্রশ্ন অনেক সহজ মনে হয় 100টাও দাগাতে পারো, কোনো সমস্যা নাই, না দাগালে কিন্তু কম্পিটিশনেই থাকবে না, যত বেশি দাগাবে তোমার সম্ভাবনা তত বেশি ভালোভাবেই থাকবে। তবে পারো না, জীবনে পড়ো নাই দেখো নাই, এই বিষয়গুলো দাগানোর কোনো সুযোগ নাই। কথা বুঝতে পারছো? তুমি পড়ছো পারবা, কনফিউশন মানে এই আগে একবার হয়তো তুমি সলভ করেছো, এই ধরনের প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই আনসার করতে পারো। তুমি আসলে 100তে 100 পাওয়ার সম্ভাবনা মোটামুটি কারোই নেই, এই জন্য 100তে 100 পারতে হবে এই বিষয়টা আসলে এরকম না, তোমাকে যেটা করতে হবে তোমাকে মোটামুটি 90 যদি এনশিওর করতে পারো। আর যদি শুধু চান্সের জন্য চিন্তা করি অবশ্যই 80+, যারা ভালো মেডিকেল চিন্তা করে তারা 90+, এই ধরনের অবশ্যই অবশ্যই নিশ্চিত করতে হবে। আর সবশেষে যদি যেটা বলি সেটা হচ্ছে যে পরীক্ষার হলে অনেকে তোমাকে ডিস্টার্ব করার চেষ্টা করবে, শুরুতে বলেছি তুমি তাদের তাদের সাথে সায় দেওয়ার কোনো দরকার নাই, দেখবে যে সে তোমাকে ডাকছে, অন্য আরেকজন তোমাকে ডাকছে, তোমাকে ডিস্টার্ব করছে, কিন্তু পরে দেখা গেল দোষটা তোমার হলো, তোমার পরীক্ষাটা বাতিল হয়ে গেল, তোমাকে এক্সপেল করে দিল, অনেক কিছু হতে পারে। এটা যেহেতু তোমার জীবনের একটা বড় ইভেন্ট, তোমার জীবনের প্রফেশন পেশা ঠিক করার মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, এই দিন তোমাকে আসলে স্বার্থপর হতে হবে, কারোর সাথে কোনো ধরনের ইন্টারাকশন করা যাবে না, তুমি তোমার বেস্টটাই দিবা। এবং আমি এটা মনে করি যারা পরিশ্রম করেছো, চেষ্টা করেছো, প্রচেষ্টা করেছো,
তোমরা অবশ্যই সফলতার দ্বারপ্রান্তে এবং তোমরা সফল হবা। আসলে ফলাফল নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই, তুমি তোমার এখনো যে 6 দিন আছে 6 দিন প্লাস পরীক্ষার 1 ঘন্টা তুমি তোমার সর্বোচ্চ প্রচেষ্টাটা দিয়ে যাও। কিছু প্রশ্ন আসছে আমার কাছে যে আসলে পরীক্ষার দিন সকালে কি করবা। পরীক্ষার দিন সকালে আসলে খুব বেশি পড়ার তো দরকার নেই, তারপরে যদি তোমার মনে হয় এখন আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়তে পারবো, তুমি যেটা করতে পারো ওই যে অনুশীলনীর প্রশ্নটা একটু দেখতে পারো, স্পেশালি ফিজিক্সের ক্ষেত্রে বা কেমিস্ট্রির ক্ষেত্রে যে প্রশ্নগুলো তুমি আগে সলভ করেছিলে, মানে আগে থেকে এটা খুব ভালোভাবে পারো, ওই জিনিসটা একবার রিভাইজ করতে পারো যাতে তোমার কনফিডেন্সটা বা বুস্ট হয়। এমন কিছু পরীক্ষার দিন সকালে পড়বা না যেটা তুমি পারো না বা আগে পড়ো না, এটা একটু মাথায় রাখবা, কারণ পরীক্ষার দিনের কনফিডেন্সটা অনেক অনেক ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় শেয়ার করবে, সেটা হচ্ছে যে আত্মবিশ্বাস, যে আসলে অনেকে চিন্তা করে যে আমাকে দিয়ে হবে না, আমাকে দিয়ে হবে না, এই ধরনের চিন্তা আসতে পারে, তাই না? কার কার এই ধরনের চিন্তা আসে একটু কমেন্ট করো। এই চিন্তাটা খুবই বাদ দিয়ে দিতে হবে, একদমই বাদ দিয়ে দিতে হবে। তোমাকে চিন্তা করতে হবে আমি যতটুকু পড়েছি চান্স পাওয়ার জন্য এটাই এনাফ, আমাকে দিয়ে হবে এবং এবারেই হবে। তোমাকে এভাবেই চিন্তা করতে হবে, এবং ইনশাল্লাহ তুমি যদি এভাবেই চিন্তা করে তুমি শেষ মুহূর্ত পর্যন্ত ধৈর্য ধরে রাখতে পারো। আর আমি 1 ঘন্টা বললাম মেডিকেল অ্যাডমিশন টেস্টের, ওই 1 ঘন্টা খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারো, অ্যাক্টিভ পার্টিসিপেশনের মাধ্যমে পরীক্ষা দিতে পারো, আমি মনে করি তুমি খুব ভালোভাবে খুব ভালো মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ চান্স পেয়ে যাবে। ঠিক আছে। আর আরেকটা প্রশ্ন নেই, আরেকজন বলছে লাস্ট 6 দিনে কিভাবে পড়বো। লাস্ট 6 দিনে আসলে মেইন তো রিভিশন ছাড়া আসলে এই মুহূর্তে নতুন করে কিছু করার সুযোগ খুব কম। তোমাকে রিভিশন দিতে হবে, ডেইলি 1 থেকে 2টা সাবজেক্ট তুমি রিভিশন দিতে হবে, এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলা, গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলা, কোন কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসে, ঠিক আছে, এই বিষয়গুলো তুমি জানো, এবং ওই ওই অনুযায়ী তুমি হচ্ছে যে সেই বিষয়গুলো রিভিশন দিতে পারো। তোমার কাছে যদি তোমার কোচিং এর যে প্রশ্ন সেটগুলো থাকে, যে সকল ক্লাস টেস্টগুলো একবার সলভ করতে পারো, সকল টিউটোরিয়ালগুলো একবার সলভ করতে পারো, যে কয়টা সেট তোমার পক্ষে সুযোগ আছে তুমি এই ধরনের প্রশ্ন সলভ করতে পারো। জিকে ইংলিশের ক্ষেত্রে তোমার এই ক্লাস টেস্ট টিউটোরিয়াল প্রশ্নগুলো সলভ করতে পারো, বিগত বছরের মেডিকেল কোশ্চেন ব্যাংকের টা একবার রিভাইজ দিতে পারো। ঠিক আছে, মানে তোমার পক্ষে যতটুকু রিভিশন দেওয়ার সুযোগ আছে তুমি ততটুকু রিভিশন দিতে পারো। আর আন্তর্জাতিকের ক্ষেত্রে বিগত বছরের প্রশ্ন এবং সাম্প্রতিক আন্তর্জাতিকটা একটু ভালো করে দেখতে পারো, অনেক বেশি পড়ার কোনো দরকার নাই। আন্তর্জাতিকের ক্ষেত্রে শুধুমাত্র বিগত বছরের প্রশ্ন পড়বা, আর সাম্প্রতিক আন্তর্জাতিক সম্পর্কে তোমাকে একটু ধারণা রাখতে হবে, সাম্প্রতিক আন্তর্জাতিক বিষয় কি কি হচ্ছে, যেটা তোমরা আন্তর্জাতিক ডাইজেস্ট এবং জিকে বুলেটিন 2-তে পাবা। আমার মনে হয় এর বাইরে অনেক কিছু, অনেক বেশি কিছু করার সুযোগ খুব কম। কেউই 100% প্রিপারেশন নিয়ে হলে গেছে এই ধরনের বলার মানে বলতে পারবে না। সবাই একটা ম্যাক্সিমাম প্রিপারেশন নিয়ে যায় এবং এর মাধ্যমে খুব ভালোভাবে তারা হচ্ছে যে তাদের পরীক্ষাটা দেয় আর কি। যাই হোক, আমার সেশনটা প্রায় কাছাকাছি চলে আসছে, আমরা শেষ করবো। তার আগে তোমাদের জন্য একটা ঘোষণা আছে। আমরা তো মোটামুটি অফিসিয়ালি তোমরা জানো আমাদের কোচিং 30 তারিখে বন্ধ হয়ে গেছে। আর তোমরা হচ্ছে যে তোমাদের নিজ নিজ এলএমএস আইডিতে তোমাদের যে প্র্যাকটিস এক্সামগুলো দেওয়ার সুযোগ আছে তোমরা সেগুলো দিচ্ছ। তো তোমাদের লাস্ট মনে হয় 2টা প্র্যাকটিস এক্সাম আছে, তোমরা নিজ নিজ আইডিতে দিয়ে দেবা। সেটা হচ্ছে যে 12 তারিখ এবং 14 তারিখ আমাদের ফাইনাল প্র্যাকটিস মডেল টেস্ট 1, ফাইনাল প্র্যাকটিস মডেল টেস্ট 2, 2টা পরীক্ষা হবে, একটা 12 তারিখ হবে, একটা 14 তারিখ হবে। তোমাদের রেজাল্ট ওই পরীক্ষা দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবা, এখানে কোনো আলাদা রেজাল্ট দেওয়ার সুযোগ নাই, সেন্ট্রাল কোনো রেজাল্ট দেওয়ার সুযোগ নেই। আর এটা তোমরা 15 তারিখ পর্যন্ত দিতে পারবা, 15 তারিখ পরে আসলে আর কোনো অ্যাক্সেস পাওয়ার সুযোগ নেই। আর শেষ মুহূর্তে শেষ একটা সতর্কতা বা তোমাদেরকে বলে দিচ্ছি, ভুলেও ভুলেও কোনোভাবে প্রশ্ন ফাঁস রিলেটেড কোনো কিছুর সাথে জড়িত হওয়া যাবে না, এবং এই বিষয়টা আমরা কখনোই সাপোর্ট করি না। এবং অনেকে তোমাদেরকে রেটিনার নাম দিয়ে প্রশ্ন ফাঁসির বিষয়ে জড়ানোর চেষ্টা করবে, এই বিষয়ে আমাদেরকে জানাইলে আমরা আইনগত ব্যবস্থা নিব, অথবা তোমরা আইনগত ব্যবস্থা নিতে পারবো। এক্ষেত্রে সম্পূর্ণভাবে জিরো টলারেন্স। ঠিক আছে, আর আমরা বিশ্বাস করি আমাদের স্টুডেন্টরা এই ধরনের অপকর্মে কখনোই জড়িত হয় না। আর সর্বশেষ আমি বলবো হচ্ছে যে তোমরা নিজের উপর একটা আত্মবিশ্বাস রাখো, বিলিভ ইন ইউর সেলফ। তুমি যা পড়ছো চান্স পাওয়ার জন্য এটাই না, কোনো অসাধু চক্রের সাথে জড়িত হওয়ার কোনো সুযোগ নেই। আসলে সব মেধাবীরা কিন্তু সফলতা লাভ করে না, পরিশ্রমীরা সবসময় সফলতা লাভ করে। এই জন্য একটা কথা আছে, দেখো, সব মেধাবীকে আমি জিততে দেখিনি, কিন্তু কোনো পরিশ্রমী কখনো হারতে দেখিনি। আমি আশা করি তোমরা অনেক অনেক পরিশ্রম করেছো, এবং এই পরিশ্রম তোমাকে তোমাদের কাঙ্ক্ষিত মেডিকেল ক্যাম্পাসে নিয়ে যাবে। তো আর আমি কথা বাড়াবো না, তোমরা 17 জানুয়ারিতে মেডিকেল অ্যাডমিশন টেস্ট হবে, এরকম একটা এক্সাম হলে তুমি শুধু তোমার পরীক্ষাটা খুব ভালোভাবে দিবে, এবং তুমি তোমার কাঙ্ক্ষিত মেডিকেল কলেজ চান্স পাবে, সে দোয়াটা রাখলাম। আর রেটিনার পক্ষ থেকে সর্বশেষ আমাদের সার্ভিসে যদি কোনো গ্যাপ থাকে তোমরা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর আমরা শেষ মুহূর্তে তোমাদের পাশে আছি, এবং তোমরা জেনে খুশি হবা আমরা শুধুমাত্র তোমাদের রেজাল্ট ভালো হওয়ার জন্য আমাদের রেটিনা পরিচালনা পরিষদ পরীক্ষার দিন রোজা রাখি।
তো তোমরা আমাদেরও দোয়া করবে এবং আমরা তোমাদের জন্য দোয়া করি, তোমরা যেন খুব ভালো একটা পরীক্ষা দিতে পারো, এবং অবশ্যই অবশ্যই পরীক্ষা দেওয়ার পর যখন তোমাদের হাস্যোজ্জ্বল মুখগুলো আমরা আবার দেখতে পাবো, তোমাদেরকে আমরা ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নিব ইনশাআল্লাহ, এবং তোমাদেরকে নিয়ে আমরা গ্র্যান্ড সেলিব্রেশন করতে পারবো। সেই প্রত্যাশা রেখে আমরা আজকে লাইভ সেশনটা, সংক্ষিপ্ত লাইভ সেশনটা আমরা আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক।